আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বেসিক ম্যাথের হচ্ছে সেকেন্ড ক্লাস। তো আমরা তো হচ্ছে গত ক্লাসের সেট সংক্রান্ত যে সব জিনিসগুলো ছিল অলমোস্ট শেষ করেছিলাম আর কি। আর আজকে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে সেটের পরের যে টার্মটা, অর্থাৎ শেষের দিকে যেটা আছে সেটের ডায়াগ্রাম সংক্রান্ত বা ভেন চিত্র সংক্রান্ত বা কার্তেসীয় গুণজ সম্পর্কিত যে ব্যাপার স্যাপারগুলো আছে, আমরা একটু সেগুলো নিয়ে একটু আজকে কথা বলবো। তো নিউ নাইন যারা আর কি, মানে মাত্র নাইনে উঠছো, আজকের ক্লাসটা একটু টাফ মনে হতে পারে, কারণ আজকের ক্লাসে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের কখনোই আগের ক্লাস তেমন ছিল না। সো ধারণা একেবারেই কম। তো একটু জটিল মনে হতে পারে। তো সেক্ষেত্রে একটু ক্লাসটা একটু ঠিকঠাক ভাবে দেখলে বা কথাগুলো শুনলে সম্ভবত কনফিউশন গুলো দূর হয়ে যাবে আর কি। তো আজকেও তো তোমাদের সাথে হচ্ছে আরমান ভাই আছে আমার সাথে, সো যদি কোনো সমস্যা হয় তো তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আরমান ভাই তোমাদেরকে জানিয়ে দিবে। আসো। তো প্রথম যে স্লাইডটা, আমাদের প্রথম স্লাইডে আমরা দেখতে চেষ্টা করতেছি যে সেট ও সেটের উপাদান আসলে কি, এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। সো আজকে আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই দিব সেটের উপাদান সংখ্যা আর উপাদান সংখ্যাকে প্রকাশটা আমরা কিভাবে করব। সো আমরা যদি এই জিনিসটা একটু দেখি, তাহলে আমরা ধরতে পারি যে কোন একটা সেট হচ্ছে এ। আমাদের গত ক্লাসে উদাহরণগুলো দিয়েছিলাম যে কোন একটা সেট হচ্ছে ধরো এ। তো যদি কোনো একটা সেট এ হয়, ধরো এ ইকুয়াল টু হচ্ছে, আমি বললাম হচ্ছে 2, 3, 5, 7, 11। তো যখন আমি এটাকে যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তখন এটা হচ্ছে সেট প্রকাশ করছে। এটা আমরা আগেও বলেছি যে যখন তুমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছ তখন সেটাকে সেট প্রকাশ করছে। তো বুঝতে পারতেছো, 2, 3, 5, 7, 11 সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট, যেটা হচ্ছে প্রথম থেকে শুরু করে 11 পর্যন্ত। 11 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এটা হচ্ছে সেই মৌলিক সংখ্যার সেট। এখন আমি যদি তোমাকে বলি যে 2 থেকে 11 পর্যন্ত টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি কি বলবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এই এ সেটে টোটাল মৌলিক সংখ্যা আছে হচ্ছে আমার পাঁচটা। তাহলে আমি যখন এ সেটে কয়টা মৌলিক সংখ্যা আছে, তখন আমি আর সমান চিহ্ন ব্যবহার করবো না, আমি তখন বাংলায় লিখবো যে এ সেটে, আমি আর না লিখি, এ সেটে মৌলিক সংখ্যা আছে মোট, বা মৌলিক সংখ্যার সংখ্যা, এটা হচ্ছে 5। অর্থাৎ এই 5 মানে কিন্তু এই 5 না, এই 5 মানে হচ্ছে টোটাল কয়টা আছে, অর্থাৎ পাঁচটা আছে। তো যখন তুমি এটাকে সংখ্যা হিসেবে লিখতেছো, তখন সেটাকে লেখার জন্য তোমাকে আর নতুন করে কোনো ব্র্যাকেট বা কিছু তোমাকে ব্যবহার করার দরকার নাই। বাট একটা জিনিস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? যখন তুমি লিখতেছো যে সেট সেট এ, অর্থাৎ সেট লেখার সময় তোমাকে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে হচ্ছে। বাট যখন তুমি এখানে লিখবা যে এন অফ এ, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, যেহেতু আমরা অ্যাডভান্স ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম টুকটাক, তাহলে এন অফ এ, এন কয় থেকে আসছে? নাম্বার থেকে আসছে। তাহলে নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটে মোট কয়টা উপাদান আছে? তাহলে এ সেটের উপাদান সংখ্যা আছে হচ্ছে পাঁচটা। তো এটা আমি বলতেছিলাম যে সেট ও সেটের উপাদান কি। তাহলে সেট মানে হচ্ছে টোটাল, এটাকে আমি সেট বলবো। আর এর মধ্যে যে 2, 3, 5, 11, 7, 11 আছে, এটাকে আমি সেটের উপাদান বলবো। এখন সেটের উপাদান সংখ্যা মানে জিনিসটা আসলে কি? এই যে যে কয়েকটা আছে, এটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা। আর উপাদান সংখ্যা আমি কি দ্বারা প্রকাশ করব? উপাদান সংখ্যা আমি প্রকাশ করবো হচ্ছে এন এ দ্বারা। এইটুকু জিনিস শুনতে অনেক সহজ মনে হচ্ছে, বাট তুমি যখন ম্যাথ করতে যাবে তখন প্রায়ই এই সমস্যাটা তৈরি হয়ে যায় যে জিনিসটা আসলে কি। যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরো এ ইকুয়াল টু হচ্ছে কোনো একটা সেট, এ সেটের ভ্যালু হচ্ছে বা উপাদান হচ্ছে 1 আর 3, আর বি হচ্ছে আরেকটা সেট, সে জায়গায় মানটা হচ্ছে ধরো 4 আর 5। এখন তোমাদেরকে আমি এটা শিখিয়েছি যে এ ইউনিয়ন বি মানে কত, ই ইন্টারসেকশন বি মানে কত। তুমি যখন এখানে এ ইউনিয়ন বি লিখতেছো, তখন আমরা একবারই করতে পারি। এর অ্যান্সারটা হবে হচ্ছে 1, 3, 4, 5। এর অ্যান্সারটা হবে 1, 3, 4, 5। তাহলে এগুলো তোমরা করেছো গত ক্লাসে। তাহলে এ ইউনিয়ন বিটা হচ্ছে 1, 3, 4, 5। কিন্তু আমি এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আসলে কত, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কতগুলো উপাদান আছে। কারণ যেহেতু আমি আগে একটা এন লিখেছি, তাহলে এই সেট আমার উপাদান সংখ্যা আছে হচ্ছে চারটা। তাহলে এখানে অ্যান্সার হবে শুধুমাত্র হচ্ছে 4। তাহলে এখানে কিন্তু আর কোনো ব্র্যাকেট হবে না, কোনো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কিছুই হবে না। জাস্ট এটা হবে হচ্ছে একটা সংখ্যা। সেম ভাবে যদি আমি এখন তোমাকে আমি বলি যে এ ইন্টারসেকশন বি, এটা মানে কত? তাহলে দেখো এ আর বি এর মধ্যে কিন্তু কোনো উপাদান কিন্তু কমন নাই। যেহেতু কমন নাই, তাহলে তুমি কি করবা? তুমি কিন্তু এখানে একটা ফাঁকা সেট লিখবা। হয় তুমি ফাঁকা সেট লিখবা, নয়তো তুমি এখানে একটা ফাই চিহ্ন দিবা। কিন্তু এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে কি? তাহলে এই ইন্টারসেকশন বি এর মধ্যে দেখো কোনো উপাদান নাই, ফাঁকা, এর মধ্যে কোনো উপাদান নাই। যেহেতু কোনো উপাদান নাই, তাহলে এখানে এন অফ এ ইন্টারসেকশন বি যেটা, তার অ্যান্সারটা হবে হচ্ছে 0। ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছো? এই এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সহজ, বাট এই সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলোতে গিয়ে কিন্তু এটা একটু জটিল হয়ে যেতে পারে। আচ্ছা, এবার এখানে আসো।
সাধারণত যেটা হয় কোনো স্টুডেন্টকে যখন শুরুতেই ভেন চিত্র বোঝানো হয়, তো ও শুরুতেই খুব ক্রিটিক্যাল ভাবে এবং জিনিসটাকে ছেড়ে দেয়। এটা শুধু এখন না, একদম অনেক আগে থেকে, আমাদের সময় থেকেই। তো ডিরেক্টলি ভেন চিত্র না নিয়ে গিয়ে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে ধাপে ধাপে এরপর আস্তে আস্তে ভেন চিত্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যে উদাহরণটা আছে একটু আমাকে একটু আমার সাথে সাথে একটু তোমরা একটু বোঝার চেষ্টা করবা, বা সম্ভব হলে কমেন্টে করার চেষ্টা করবা যে জিনিসটা আসলে বুঝতে পারতেছো কিনা। প্রথম প্রশ্ন আমি বলেছি যে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখো। যেহেতু জায়গা একটু কম, আমি এখানে একটু টুকটাক করে লিখি। তাহলে 1 থেকে 15 পর্যন্ত যেহেতু, তাহলে 1, 2, 3। এটা দেখো তো এই ছোট সংখ্যাগুলো মানে স্ক্রিনে দেখা যায় কিনা এভাবে লিখলে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 লিখলাম। যদি ওটা একটা সহজ জিনিস কেন লিখছেন, এটা লিখেছে হচ্ছে তোমাকে বোঝানোর জন্য। পরের প্রশ্ন বলা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত 3 এর গুণিতক গুলো লেখো। 3 এর গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমি যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে থাকি, 1, 2, 3, 4, 5, 6 দিয়ে গুণ করতে থাকি, তাহলে যে সংখ্যাগুলো হবে সেটাকে বলা হচ্ছে হলো গুণিতক। তো যেহেতু 3 এর গুণিতক, 3 এর গুণিতককে আমি সর্বপ্রথম কি করব? 3 এর গুণিতককে আমি সর্বপ্রথম 1 দিয়ে গুণ করব। আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 3। যদি আমি 2 দিয়ে গুণ করি আমি পাবো হচ্ছে 6। 3 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে 9। 4 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে 12। 5 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে 15। তাহলে আমি এটা লিখলাম। পরেরটায় বলা হয়েছে 1 থেকে 15 পর্যন্ত 5 এর গুণিতক গুলো লেখো। তাহলে 5 এর গুণিতকটা কি হবে? 5 এর গুণিতক হবে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 3, 5, 15। এই কেন আমি 15 পর্যন্ত গেলাম? কারণ আমাকে বলাই হয়েছে হচ্ছে 15 পর্যন্ত। এটা আমি লিখেই দিয়েছি। পরের কোশ্চেনটা দেখো, 1 থেকে 15 পর্যন্ত, এটা খুব ভালো করে জিনিসটা একটু গুরুত্ব দিবা। এটা খুবই হাইলি ইম্পর্টেন্ট। এই ভুলটা তোমাদের কেন, যারা তোমাদের থেকে আরো 3-4 বছর সিনিয়র ভাইয়া আপু, তারাও কিন্তু এই ভুলটা কিন্তু করে। 1 থেকে 15 পর্যন্ত 3 ও 5। 3 ও 5, 3 ও 5 মানে কি? 3 ও 5 মানে হচ্ছে 3 এর গুলো তোমাকে লিখতে বলা হয়েছে, 5 এর গুলো তোমাকে লিখতে বলা হয়েছে। 3 ও 5, তাহলে 3 ও 5 মানে যদি আমাকে সবগুলো লিখতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি কি আসবে আমার এখানে? আমার এখান থেকে আসবে হচ্ছে, আমি লিখবো হচ্ছে 3, আমি লিখবো হচ্ছে 5, আমি লিখবো হচ্ছে 6, আমি লিখবো হচ্ছে 9, আমি লিখবো হচ্ছে 10, দেন আমি লিখবো হচ্ছে 12, আমি লিখবো হচ্ছে 15। তাহলে দেখো 3, 5, 6, 9, 10, 12, 15। তাহলে এখানে মোট কয়টা সংখ্যা ছিল? 1, 2, 3, 4, 5, আর নিচে ছিল হচ্ছে 3টা। তাহলে 5 আর 3 কয়টা হয়? 8টা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7। আমি কিন্তু একটা সংখ্যা কম লিখেছি। কেন আমি একটা সংখ্যা কম লিখেছি? একটু খেয়াল করে দেখো যে এই দুটোর মধ্যে উপরের অংশেও 15 ছিল, নিচের অংশেও 15 ছিল। তাহলে যেহেতু দুটো অংশে 15 আছে, তার মতো 15 তো দুইবার লেখার দরকার নেই, এই জন্য 15 একবার লিখেছে। তো এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। এখন পরের পার্টে গিয়ে দেখো, পরে তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? 1 থেকে 15 পর্যন্ত 3 এবং 5। 1 থেকে 15 পর্যন্ত 3 এবং 5, এখানে একটা কথার মারপ্যাচ আছে। কি মারপ্যাচ? 3 এবং 5, অর্থাৎ এমন কোন সংখ্যাগুলো আমাকে লিখতে হবে যেটা, যেটাকে 3 দ্বারা বিভাজ্য করা যায়, যেটাকে 5 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য করা যায় এরকম সংখ্যাগুলো কে কে আছে? তাহলে তুমি মাত্র যেটা লিখেছো দেখো, 3 ছিল, 3 কে শুধু 3 দ্বারা করা যায়, 5 দ্বারা করা যায় না। 5 কে শুধু 5 দ্বারা করা যায়, 3 দ্বারা করা যায় না। 6 কে 3 দ্বারা করা যায়, 5 দ্বারা করা যায় না। 9 কে 3 দ্বারা করা যায়, 5 দ্বারা করা যায় না। 10 কে 5 দ্বারা করা যায়, 3 দ্বারা করা যায় না। 12 কে 3 দ্বারা করা যায়, 5 দ্বারা করা যায় না। তাহলে একমাত্র সংখ্যা আছে হচ্ছে 15, যেই সংখ্যাটা একই সাথে 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ করা যায়। তার মানে এখানে গুণিতকগুলো আমি তোমাকে বলেছি, আমি তোমাকে প্লুরাল ইউজ করেছি ইচ্ছাকৃতভাবে। তাহলে প্লুরাল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আসলে আমি কিন্তু প্লুরাল কোনো টার্ম পাচ্ছ না। তুমি এখানে একটাই টার্ম পাবা, এবং সেই টার্মটা হচ্ছে 15। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করলাম বা সংখ্যা করলাম বা যুক্তি উপস্থাপন করলাম, কোন যুক্তির মধ্যে কিন্তু আসলে কোনো চিত্র নাই। আমি তোমাকে চিত্র ছাড়া জিনিসটা বুঝিয়েছি। বাট এখন আমরা একটা কাজ করব, সম্পূর্ণ প্রশ্ন ও উত্তরগুলোকে সেট সংখ্যার সূত্রের মাধ্যমে উপস্থাপন করে সত্যতা যাচাই করো। তাহলে সেট সংখ্যার সত্যতা জিনিসটা আসলে কি, আমরা এটা একটু দেখবো। তোমরা জানো তোমাদের বইয়ে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম। আমি জানি না এগুলো তোমরা দেখেছো কিনা বা পড়েছো কিনা। এরকম একটা সূত্র আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এরকম একটা সূত্র লেখা আছে। এবং বইতে আরেকটা সূত্র লেখা আছে, এখানে বলা আছে যখন এ আর বি এর মধ্যে কমন কিছু থাকবে তখন এই উপরে সূত্রটা হবে, আর যখন এ আর বি এর মধ্যে কমন কিছু থাকবে না তখন আরেকটা সূত্রের কথা তোমার বইতে বলা আছে, সেটা হচ্ছে এটা, এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি। এই দুটো সূত্রের কথা বলা আছে। বাট এটা একটু ভালো করে একটু ক্লিয়ারলি একটু শুনে রাখো, যেহেতু আমরা অনেক বেশি ম্যাথ মুখস্থ করি, সো ম্যাথ মুখস্থ করে তুমি কিন্তু কখনোই পরীক্ষায় ভালো করবা না, এটা জানো নিশ্চয়ই। এবার যারা তোমাদের এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল তার মধ্যে 1,62,000 স্টুডেন্ট শুধু ম্যাথে ফেল করেছে, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে যারা ফেল করেছে তার মধ্যে 1,62,000 জন স্টুডেন্ট শুধুমাত্র ফেল করেছে ম্যাথে। সো তার মানে আসলে ম্যাথ এতটা ভালো কিছু না, মুখস্থ করলে ম্যাথে ফেল করে যাবে। তো খেয়াল করে দেখো, নিচের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ভাই তুমি কোনোদিনও শিখবা না, বইয়ে আছে বলে তোমাকে শিখতে হবে এমন কোনো কথা নাই, বইয়ে কিছু জিনিস একটু গোঁজার মিল থাকে। এই সূত্র তুমি কখনোই শিখবা না, তুমি একটা মাত্র সূত্রই শিখবা। কেন একটা সূত্রই শিখবা সেটা আমি একটু তোমাকে পরে ব্যাখ্যা করতেছি। তাহলে এই একটা সূত্র দিয়ে তুমি সবগুলো ম্যাথই করতে পারবা। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, যেহেতু এন আছে, এন মানে হচ্ছে নম্বর, নম্বর মানে হচ্ছে কি উপাদান সংখ্যা, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো 1 থেকে 15 পর্যন্ত যতগুলো সংখ্যা ছিল তার মানে হচ্ছে টোটাল নাম্বার। টোটাল নাম্বার মানে কি টোটাল সার্বিক সেট। তাহলে আমরা এই সার্বিক সেটটাকে কিন্তু গত ক্লাসের মতো করে ইউ ধরতে পারি। তাহলে সার্বিক সেট যেটা, তাহলে সার্বিক সেটটা যদি ইউ হয় তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে ইউ। সো আমি এখানে ব্র্যাকেট কভার করি তোমাকে বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমার সার্বিক সেট। তাহলে এই সার্বিক সেটের টোটাল উপাদান হচ্ছে 15টা। তো যেটা সার্বিক সেট সেই সার্বিক সেটকে নাম্বার অফ এস লেখা যায়, যেটা সার্বিক সেট সেটাকে নাম্বার অফ এস লেখা যায়। তাহলে আমার এখানে এই ম্যাথটাতে নাম্বার অফ এস যেটা, নাম্বার অফ এস এর মানটা হচ্ছে 15। কেন 15 লিখেছি শুধু, কারণ এই 15 হচ্ছে সংখ্যা আর এর মানে কি নম্বর, কতগুলো উপাদান আছে। তাহলে এই সার্বিক সেটে আমার টোটাল যে উপাদান সংখ্যা সেটা হচ্ছে আমার 15। এবার দেখো তোমাকে কি বলা হয়েছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি সেট এ এবং সেট বি। তাহলে সেট এ এবং সেট বি আমি যদি দুটাকেই কানেক্ট করি তাহলে দেখো এ থেকে এক সরি 1 থেকে 15 পর্যন্ত 3-এর গুণিতক। তাহলে 1 থেকে 15 পর্যন্ত যদি 3-এর গুণিতক, যদি আমি এটাকে সেট এ নাম দিই, যে এই সেটটার নাম হচ্ছে সেট এ, তাহলে সেট এ আমি ধরো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করো প্লিজ, না বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবা। তাহলে আমি এই ঘটনার নাম দিলাম হচ্ছে সেট এ। তাহলে সেট এ যেটা, তাহলে সেট এ তে এখানে কয়টা উপাদান আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে নাম্বার অফ এ যেটা, তাহলে আমি নাম্বার অফ এ এর মানটা লিখতে পারবো হচ্ছে 5। ওই লিখি, ডান দিকে লিখি, বোর্ডটা একটু ছোট হয়ে গেছে যেহেতু ম্যাথ করতে আসলে বেশি জায়গা লাগে। তাহলে আমরা এখান থেকে নাম্বার অফ এর মানটা পাচ্ছি হলো 5 প্লাস নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ বি মানে কি 5-এর যে ঘটনা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে হলো 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতককে আমি নাম দিলাম হচ্ছে সেট বি, এটা হচ্ছে আমার সেট বি। তাহলে নাম্বার অফ বি যেটা, তাহলে নাম্বার অফ বি মানে হচ্ছে সেট বি তে কয়টা উপাদান আছে, তাহলে এখানে উপাদান আছে হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে টোটাল 3টা উপাদান। তাহলে নাম্বার অফ বির মানটা হচ্ছে 3। বোঝার চেষ্টা করো, তাহলে নাম্বার অফ এর মান পেয়েছি, নাম্বার অফ বির মান পেয়েছে, এখানে আমি মাইনাস দিচ্ছি। এখন দেখো এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি, তার মানে এ আর বি এর মধ্যে কমন আছে কয়টা। সো তুমি ম্যাথে এখানে আগেই দেখেছো এ আর বি এর মধ্যে কমন আছে অনলি ওয়ান, অর্থাৎ 15। তাহলে এই যে 15, তাহলে 15 হচ্ছে এ আর বি এর মধ্যে কমন যেটা, তাহলে আমি এই জিনিসটার নাম দিতে পারি এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন আছে এমন সংখ্যা কয়টা আছে, তাহলে 15 হচ্ছে একটা মাত্র সংখ্যা, তাহলে আমি এখানে একটা -1 দিব। তাহলে 5 + 3 - 1, তাহলে এটি ইকুয়াল টু আমার কি আসে, তাহলে এটি ইকুয়াল টু আসবে হচ্ছে 5 আর 3 8, 8 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে 7। তাহলে এই যে আমি 7 পেলাম, এই 7 তাহলে আমার কার অ্যান্সার, এই 7টা হচ্ছে আমার যে এই দুটা সেট আছে এই দুটা সেটের যে সংযোগ সেট, সেই সংযোগ সংযোগ সেটের মানটা। সো আমি এখানে লিখতে পারবো হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে 7। এখন দেখো এই যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু 7, একটু খেয়াল করে দেখো এই যে সেটটা 3 ও 5-এর গুণিতক গুলো, তাহলে 3 ও 5 দুটোই আছে, দুটোরই গুণিতক, এটা কাউন্ট করো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা
6টা অ্যান্ড দ্য 7টা। তার মানে এখানেও সংখ্যা 7টাই আছে। তাহলে আমি এই সেটটাকে লিখতে পারবো হচ্ছে এ ইউনিয়ন বি। সো আমি একটু তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে সেট এ যেটা সেটা আসলে কি জিনিস, সেট বি সেটা কি জিনিস, সেট এ ইউনিয়ন বি সেটা কি জিনিস, সেট এ ইন্টারসেকশন বি সেটা কি জিনিস। তো তুমি 4টা জিনিস পেয়ে গেছো। আমার এখানে 4টা জিনিসই ছিল। তাহলে আমার এখানে ছিল হচ্ছে কি কি ছিল আমার এখানে এ ইউনিয়ন বি ছিল, নাম্বার অফ এ ছিল, নাম্বার অফ বি ছিল, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ছিল। সো এটার মাধ্যমে তুমি যে মানটা পেয়ে গেছো নাম্বার অফ এ ইউনিয়ন বি 7 পেয়েছো। তাহলে আমরা আগে কিন্তু নাম্বার অফ এস বের করেছিলাম। নাম্বার অফ এস আমার কি ছিল? 15। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এখন যে জিনিসটা আমি বোঝাচ্ছি, যদি কখনো নাম্বার অফ এ ইউনিয়ন বিটা নাম্বার অফ এস এর সমান হয়, তাহলে তারা প্রত্যেকেই ওই সেটগুলোর সাথে যুক্ত, অর্থাৎ তারা ওই কাজটার সাথে যুক্ত। কাজ মানে কি আমি এটা একটু পরে ম্যাথে বোঝাচ্ছি। বাট যদি দুটো সংখ্যা সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে যেই জিনিসটা বাকি থাকবে তারা হচ্ছে ওই শর্তগুলোর বাইরে অবস্থান করবে। অর্থাৎ যেহেতু নাম্বার অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে 7, আর নাম্বার অফ এস এর মানটা যেহেতু হচ্ছে ওই লিখলাম, নাম্বার এস এর মান যদি যেহেতু 15, তাহলে এই নাম্বার অফ এস থেকে যদি, একটু খেয়াল করো, এই নাম্বার অফ এস থেকে যদি এখন আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি এই ব্যাপারটাকে বাদ দিয়ে দিই, তাহলে নাম্বার অফ এস মানে হচ্ছে 15 আর নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে 7। তাহলে আমার থাকবে হচ্ছে 8। অর্থাৎ এখানে 8টা জিনিস আছে বা 8টা সংখ্যা আছে বা 8টা উপাদান আছে, যেটাকে বলো যে জিনিসটা 3 দ্বারাও বিভাজ্য না, 5 দ্বারাও বিভাজ্য না। যে জিনিসটা 3 দ্বারাও বিভাজ্য না, 5 দ্বারাও বিভাজ্য না। সো তোমাকে যদি পরীক্ষায় বলে যে 1 থেকে 15 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এমন সংখ্যা নির্ণয় করো, বা কতগুলো সংখ্যা এমন আছে যারা 3 এবং 5 কোনোটা দ্বারাই বিভাজ্য না, তাহলে সেটার অ্যান্সারটা হবে হচ্ছে নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এখান থেকে লাস্ট আরেকটা জিনিস আমার একটু তোমাদেরকে বলার আছে, সেটা হলো এই যে তুমি নাম্বার অফ এস থেকে এ ইউনিয়ন বিটা যে তুমি বাদ দিয়ে দিলা, তাহলে এ ইউনিয়ন বিটা বাদ দিয়ে দিছো, তাহলে এ ইউনিয়ন বিটা যে বাদ দিলা নাম্বার অফ এস থেকে, সো সার্বিক সেট থেকে যাকে বাদ দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে আমি বলতে পারবো, প্যাঁচাই দিও না, এটাই লাস্ট, আমি তাকে বলতে পারবো হচ্ছে এ ইউনিয়ন বি টু দ্য পাওয়ার সি। তুমি চাইলে সি বলতে পারো, তুমি চাইলে প্রাইম চিহ্ন দিতে পারো। তার মানে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারি সেট, অর্থাৎ পূরক সেট। পূরক সেট হচ্ছে সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ বিপরীত মানে কি? যেমন আমি তোমাকে বললাম যে তোমার সবচেয়ে পছন্দের খাবার কি, তুমি বললা যে পছন্দের খাবার হচ্ছে আমার হচ্ছে মাছ। কথার কথা, মাছ ছাড়া আর মাংস ছাড়া আর তুমি দুনিয়ার কোনো খাবার পছন্দ করো না ভাতের সাথে। তুমি মাছ এবং মাংস যদি এটি দুটাই খাও, কোনো ডাল না, কোনো সবজি না, বা অন্য কোনো মুরগি টুরগি এগুলো কোনো কিছুই না, জাস্ট গরু খাসির মাংস আর সাথে হচ্ছে কোনো একটা বড় মাছ ধরো। এখন আমি তোমাকে বলি যে তুমি খাও না কি, তাহলে এই মাছ আর এই মাংস, গরু খাসির মাংস, আমি যদি এর উপর যদি একটা প্রাইম দিয়ে দিই বা সি দিয়ে দিই, এর মানে হচ্ছে তুমি কি কি খাও না। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের নতুন সিলেবাসে এই প্রাইম ব্যাপারটাকে অনেক বেশি ফোকাস করেছে। সো এটা একটু দেখবা। তো যারা এটা দেখলে একটু, বা যারা ফেসবুকে একটু আছো, আমি একটু জানো যে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। মানে এটা বুঝলে পরেরগুলো বুঝতে একটু ইজি হবে, আর এটা না বুঝলে একটু পরেরগুলো বুঝলে একটু ঝামেলা হবে। এটা আমাকে একটু জানাও যে জিনিসটা বুঝতে পেরেছো কিনা, বা কোথাও কোনো সমস্যা হইলো কিনা। এটার মধ্যে প্রায় সবকিছুই আছে একটা ম্যাথের মধ্যে। আজকেও কি নেটের সমস্যা নাকি? নেট কি বাফারিং করে দেখো তো।
আচ্ছা, আমি ধরে নিচ্ছি হচ্ছে কোনো সমস্যা নাই, কারণ সমস্যা থাকলে তো হচ্ছে তোমরা লিখতাই। সো আমি ধরলাম যে পজিটিভ, কোনো সমস্যা নাই। বাট এটা একটু দেখো, এটা না দেখে পরের টুক শুরু করো না। এরকম না দেখলে পরেরগুলোতে ঝামেলায় পড়ে যাবা। তাহলে এই হচ্ছে আমার টোটাল যে ভ্যালু গুলা সেটা। এখন আমি একটু মানগুলো একটু মাথায় রাখি। আচ্ছা, এটা একটু পরেই দেখি। এখন দেখো, তুমি যে জিনিসগুলো পেয়েছো, এই টোটাল ব্যাপারটাকে যদি আমি ভেন চিত্রের মাধ্যমে লিখি, অর্থাৎ একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে আসলে সেটা কেমন হবে? তাহলে ধরো, এটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা। যেটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা, তার ঘর এখানে 1 থেকে 15 পর্যন্ত সমস্ত সংখ্যা আছে। এখন যেটা সেট এ ধরলাম আমরা, সেট এটা হচ্ছে 3-এর গুণিতক যেটা। তাহলে 3-এর গুণিতক ধরো, এটা হচ্ছে এই বৃত্তটা, এটা হচ্ছে এই বৃত্তটা। তাহলে এই বৃত্তের মধ্যে কে কে আছে? এই বৃত্তের মধ্যে আছে হচ্ছে 3, 6, 9, 12। এটা একটু ভালো করে শিখো, এটা লাগবে তোমাদের। 12, 15। এটা কার? এটা হচ্ছে সেট এ। আর ধরো এই পাশে যেটা আছে, এটা হলো সেট বি। এখন দেখো, সেট বি তে কারা কারা আছে? 5, 10 আর 15। অনেকে হয়তো ভাবতেছো যে সেট এ আর সেট বি কে আমি এরকম দুই দিকে আলাদা করে লিখলাম কেন? আলাদা লিখলাম হচ্ছে তোমাকে বোঝানোর জন্য। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই সেট আর এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা? আমরা একটু আগেই দেখেছি আমাদের এখানে একটা কমন আছে, সেই কমনটা হচ্ছে 15। যদি কখনো কোনো কিছু কমন থাকে, তাহলে তারা তাদের মধ্যে ছেদ করে, অর্থাৎ তারা তাদের মধ্যে ক্লোজ হয়ে ওইটুক জায়গা দখল করে ফেলবে। তাহলে যেহেতু এখানে আসলে একটা প্রশ্ন, একটা উপাদান কমন আছে, তাহলে এই চিত্র আমি যেটা এঁকেছি, এই চিত্রটা কিন্তু ভুল। এই চিত্রটা কিন্তু আঁকা যাবে না। তাহলে যদি আমি এই চিত্র না আঁকি, এই চিত্রের পরিবর্তে আমাকে কেমন চিত্র আঁকতে হবে? তাহলে এই চিত্র তখন হবে যখন এ আর বি এর মধ্যে কোনো কমন নাই। যেহেতু কমন আছে, সেহেতু এই চিত্রটা হবে আসলে এরকম। এই এই তার মানে, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছিস, মানে আমি সাদা করে দিচ্ছি আর কি, মধ্যে একটা কমন পার্ট, এইটুক পার্ট দুটোর মধ্যে আছে কমন। তাহলে কমন হচ্ছে একমাত্র 15। তাহলে এই সাদা অংশে একমাত্র একটা সংখ্যা থাকবে, সেটা হলো 15। আর বাম পাশের অংশ যেটা, তাহলে বাম পাশের অংশ কি থাকবে? তাহলে এই বামের অংশে এখন থাকবে হচ্ছে 3, 6, 9 আর 12। তাহলে বাম পাশে যে কালো অংশ দেখতেছো, এখানে আর 15 থাকবে না। কেন 15 থাকবে না? কারণ 15 ডান পাশের কমন অংশে চলে গেছে। সেম ভাবে ডান পাশে যে বৃত্ত দেখতে পাচ্ছ, সেখানে তাহলে কে থাকবে? তাহলে এখানে থাকবে হচ্ছে 5 আর থাকবে হচ্ছে 10। কেন সেখানেও 15 থাকবে না? কারণ 15 কমন অংশে চলে আসছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, এটা দেখো। এখান থেকে অনেক ম্যাথ আছে, এবং তোমাদের যে প্রশ্ন বা তোমাদের যে মূল্যায়ন টেস্ট, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই। তাহলে এই হচ্ছে আমার সেট এ, এই হচ্ছে আমার সেট বি। আর মধ্যের যে সেটটা 15, এটা হচ্ছে আমার কে? এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। আর এই বাম পাশের কালো টুক, মাঝের সাদা টুক, আর ডান পাশের কালো টুক, এই তিনটা মিলে যেটা, সেটা আমি আর দেখাতে পারতেছি না, সেটা আমি এখানে লিখে রাখি। সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখন দেখো, এইটুক লেখার পরেও কিন্তু একটা পার্ট রয়ে যায়। কি পার্ট? এই পুরা ঘরের বাইরে দেখো, এই বৃত্তগুলোর বাইরে বিশাল জায়গা রয়ে গেছে। তাহলে এই যে বৃত্তের বাইরে বিশাল জায়গা রয়ে গেছে, এরা কারা? বৃত্তের বাইরে যে বিশাল জায়গা রয়ে গেছে, তারা হচ্ছে যারা 3 এবং 5 কোনোটা দ্বারাই ভাগ করা যায় না, এরা হচ্ছে তারা। তাহলে এমন সংখ্যা কারা কারা ছিল? এমন সংখ্যা ছিল হচ্ছে 8 জন, আমরা একটু আগে বের করেছে। তাহলে বাকি যে 8টা সংখ্যা, সেই সংখ্যাগুলো এটার মধ্যে রয়ে যাবে। এটাই হচ্ছে ভেন চিত্র। যদি এইটুকু যদি বোঝো, তাহলে পরবর্তীতে ম্যাথ করতে অনেক ইজি হবে। আর এটুকু যদি না বোঝো, তাহলে ম্যাথ করতে বিশাল ঝামেলা হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। না হলে একটু ভিডিওটা একটু আরেকবার দেখো, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার একটা প্র্যাকটিক্যাল একটা কোশ্চেনে যাই। যে কোশ্চেনটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসলে যেরকম কোশ্চেন আসতে পারে, একটু দেখো। আচ্ছা, আমি একটু ট্রাই করেছি জিনিসগুলো একটু নতুন করে দেওয়ার জন্য, যেন তোমাদের বই থেকে কমন না পড়ে। খেয়াল করো আমি কি কি লিখেছি। জাতীয় পতাকাতে কোন কোন রং আছে? জাতীয় পতাকা সবাই চেনো। তাহলে জাতীয় পতাকা যে রংগুলো আছে সেটা, তাহলে সেগুলো হচ্ছে, একটা রং আছে হচ্ছে লাল। আমি আমি বাংলায় আর না লিখি, যেহেতু সেট তৈরি করবো, আমি একটু ইংলিশে লিখি, তাহলে একটু আমার জন্য সুবিধা হবে।
তাহলে একটা যে রং আছে সেটা হচ্ছে লাল, আবার বলো না ভাই লাল রং কেন সাদা কালিতে লিখতেছেন। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সবুজ। সো আমি সবুজটাকে আমি লিখি হচ্ছে গ্রিন। এরপর আমি তোমাকে জিজ্ঞেস করেছি পাকা কমলা লেবুতে মোট কি কি রং আছে। মোট, যদি আমি তোমাকে নর্মালি বলতাম যে কমলা লেবুর আকার কি, সরি রং কি, তুমি বলতা কমলা কালার। বাট আমি কিন্তু জিজ্ঞেস করেছি কমলা লেবুতে মোট কি কি রং আছে। তার মানে একটা কমলা, পাকা কমলা তুমি যখন ছুলবা খাবা সবকিছু ওভারঅল মিলে তুমি কি কি রং পাচ্ছ। তো তুমি যদি খুব বেশি ভাবে যদি পার্থক্য না করো তাহলে সেক্ষেত্রে তুমি রং পাবো হচ্ছে কয়টা, দুইটা। তাহলে একটা হচ্ছে আমি ধরে দিতে পারি হচ্ছে কমলা রং, তাহলে কমলা হচ্ছে কি অরেঞ্জ। তাহলে একটা ধরো হচ্ছে কমলা কালার রং। আর আমি যদি ধরি যে মধ্যে একটু সুতার মতো যেগুলো আছে, বীজ যেগুলো আছে, সেটা হচ্ছে সাদা কালার রং। তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি যেটা হচ্ছে জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, আমি সেটার যে সেট আছে সেই সেটটাকে আমি লিখতে পারবো হচ্ছে আর কমা জি। যেহেতু সেট, সেট মানে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর যেটা যে পাকা কমলা, তাহলে কমলা হচ্ছে অরেঞ্জ কালার যেহেতু, তাহলে আমি এটাকে হচ্ছে যদি দিই তাহলে এখানকার যে সেট গুলো হবে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর আরেকটা হচ্ছে হোয়াইট কালার। আমি দিব হচ্ছে ডব্লু। এখন এটা খেয়াল করো, দুটোই হচ্ছে সেম হয়ে যায়। আমি এক কাজ করি, এটাকে ও না দিয়ে আমি এটাকে কি দিব, এটাকে ধরো ছোট হাতের এফ দিলাম, স্মলার এফ। আচ্ছা এখন দেখো এই দুটা উদাহরণের রং সমূহকে সেটের মাধ্যমে প্রকাশ করো। আমি অলরেডি সেটের মাধ্যমে প্রকাশ করেছে। সম্পূর্ণ প্রশ্ন ও উত্তরগুলোকে সেট সংখ্যার সূত্রের মাধ্যমে উপস্থাপন করে সত্যতা যাচাই করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে ফার্স্ট অফ অল তুমি যখন এখান থেকে এন অফ এফ বলবা, তাহলে এন অফ এফ এখানে কত, আর আর জি, সো টু হবে। আর স্মলার এফ যেটা এন অফ স্মলার এফ সেটা কত হবে, জিরো আর ডাব্লু, এখানে হচ্ছে টু। এখন সেটের সূত্র কি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে বইয়ে দুই ধরনের সূত্র আছে। তোমরা দুই ধরনের সূত্র কখনোই শিখবা না, তোমরা একটা সূত্র শিখবা। তো তার আগে আমাকে একটু বলো তো এই এফ আর স্মলার এফ এই দুটোর মধ্যে কোনো রং কমন পড়েছে কিনা। লাল কিন্তু নিচে নাই, সবুজও নিচে নাই, আবার অরেঞ্জ কালারও কিন্তু উপরে নাই, সাদা কালারও কিন্তু উপরে নাই। তাহলে যেহেতু কোনো রং কমন পড়ে নাই, তাহলে আমি যদি এখান থেকে তোমাকে বলি যে এফ ইউনিয়ন এফ আর এফ ইন্টারসেকশন মলার এফ এই দুটো ইকুয়াল টু কত। তাহলে ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে যারা আছে সবাই। তো যেহেতু যারা আছে সবাই, তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে আর জি ও ডাব্লু। তাহলে যেহেতু এটা হচ্ছে আমার সেট, তো আমি সেট চিহ্ন দিয়ে দিলাম। আর এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে নাম্বার অফ এফ ইউনিয়ন এফ এটি ইকুয়াল টু কত, সো বুঝতেই পারতেছো একটা দুইটা তিনটা চারটা, চারটে উপাদান, তাহলে এখানকার সংখ্যাটা হবে হচ্ছে চার। আর যদি বলা হয় এফ ইন্টারসেকশন এফ, তাহলে যেহেতু কোনো কমন নাই, তাহলে কমন না থাকার কারণে এটা হবে হচ্ছে ফাঁকা সেট। তাহলে যদি আমি তোমাকে এখন এটাকে নম্বর জিজ্ঞাসা করি যে এন অফ এফ ইন্টারসেকশন এফ, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে জিরো। তাহলে ওই পাশে আমি তোমাদেরকে বলে আসলাম যে তোমরা একটা মাত্র সূত্র পড়বা, এই সূত্র বাইরে আর কোনো সূত্র পড়বা না। কি ছিল সেই সূত্রটা, সূত্র ছিল হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ যেটা সেটার মানটা হচ্ছে টু, নাম্বার অফ বি সেই মানটা হচ্ছে টু, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যেটা সেই নাম্বারটা হচ্ছে জিরো। তাহলে তুমি ম্যাথ করলে অটোমেটিক্যালি এখানে জিরো বসে যাচ্ছে। সো তোমার নতুন করে সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, প্রেশার নেওয়ারও দরকার নাই। তাহলে এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে ফোর। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ফোর। এখন যেটা আরেকটা যেটা টুইস্ট কোশ্চেন যেটা ওই পাশে আমরা দেখছিলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি আর নাম্বার অফ এস কিন্তু এক না। তাহলে এই ম্যাথটাতে টোটাল আমরা কি অন্য কোনো রঙের কথা তো আর উল্লেখ করি নাই, ধরো অন্য কোনো রঙের কথা আমরা উল্লেখ করি নাই। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে অন্য কোনো রঙের কথা উল্লেখ করি নাই, তাহলে এখানে নাম্বার অফ এস এর কোনো ব্যাপার আসবে না, নাম্বার অফ এস এর কোনো ব্যাপার
আসবে না। তাহলে যেহেতু নাম্বার অফ এস এর কোনো ব্যাপার আসবে না, সেই ক্ষেত্রে এখানে যেটা আছে এটাই অ্যান্সার আসবে, নাম্বার অফ এস সংক্রান্ত কোনো কিছুই আসবে না। তাহলে এটার যে সেটটা হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আর সার্বিক সেট একটু আগে যেটা করেছিলাম, একটু আগে আমি এরকম একটা চতুষ্কোণ দিয়েছিলাম, এরপরে এরকম দুটা সেট দিয়েছিলাম, এরপরে ম্যাথ করছিলাম। কিন্তু এই ম্যাথটার চিত্র কিন্তু আর এরকম হবে না। তাহলে এই ম্যাথটার চিত্র যদি এরকম না হয়, তাহলে এই চিত্রটা কেমন হবে একটু দেখো, একটু খেয়াল করো সবাই। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, প্রথমত এখানে কোনো সার্বিক সেট নাই, সো তার মানে এই যে একটা ব্লক দেখতে পাচ্ছিস, এই ব্লকটা হবে না। দ্বিতীয়ত, নাম্বার অফ এ আর নাম্বার অফ বি এই দুজনের মধ্যে কমন কিছু নাই, তার মানে তারা পরস্পরকে ছেদ করবে না। তাহলে যেটা হবে শুধুমাত্র এখানে একটা বৃত্ত হবে, আর পাশে সেম সাইজের আরেকটা বৃত্ত হবে। এটা হচ্ছে ধরো সেট এফ, এটা হচ্ছে সেট স্মলার এফ, এখানে থাকবে হচ্ছে রেড গ্রিন, আর এটা হবে হচ্ছে অরেঞ্জ হোয়াইট। জাস্ট এইটুকুই অ্যান্সার হবে। এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে ইজি, বাট এগুলো কিন্তু আসলে কিন্তু সহজ না। তোমাদের মূল্যায়ন টেস্টে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই থাকবে, যে একটা স্টুডেন্ট জিনিসটা বুঝতে পেরেছে কিনা। সো তোমাকে বলবে এই প্রবলেমটা সলভ করে, যে এই প্রবলেমটা সলভ করে তুমি এটাকে ভেন ডায়াগ্রাম তৈরি করো। তাহলে এটা হবে ভেন ডায়াগ্রাম এই প্রশ্নের। আর আগের প্রশ্নের ভেন ডায়াগ্রাম তো আমরা দেখে আসছি। এটা দেখি তোমাদের কি অবস্থা, আসলে বুঝতেছো কিনা। যারা পেজ থেকে লাইভ দেখতেছো তারা একটু বললে ভালো হয়, নয়তো আর একটু সহজ করে বোঝাইতে হবে। ওকে, থ্যাংক ইউ, সবাই বলছো বুঝতেছো। সো সামনের দিকে আমি যেতে পারি। আচ্ছা, এবারে তোমাদের একটু ভেন কিছু ডায়াগ্রাম একটু দেখাই, জাস্ট বোঝানোর জন্য যে জিনিসগুলো আসলে কেমন বা কি। আমি জানি না তোমরা কালার আসলে কেমন দেখবে এখান থেকে, স্ক্রিনে তো কালার অনেক সুন্দর, এটা মনে হয় একটু কম দেখতে পারো, একটু দেখো। তো যেহেতু এখানে দুটো সার্কেল পরস্পরকে কাভার করেছে, তাহলে অবশ্যই তাদের মধ্যে কমন ব্যাপারটা আছে। এবং যেহেতু দুটো সার্কেল অর্থাৎ বৃত্ত একটা আয়তকার বক্সের মধ্যে আছে, তার মানে এখানে নাম্বার অফ এস এর ব্যাপারটা আছে। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু বইয়ে নাই, তুমি বইতেও পাবা না, গাইডেও পাবা না। সো আমার কথাগুলো শুনে একটু জিনিসটাকে ইজি করতে হবে। তাহলে যেহেতু এখানে চতুষ্কোণ বক্স দেখতে পাচ্ছ সাদা, তার মানে এখানে অবশ্যই কি আছে, এখানে কিন্তু নাম্বার অফ এস আছে। নাম্বার অফ এস মানে হচ্ছে যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে এরকম সমগ্র কিছু একটা। এরপর দেখো, বাম পাশে যে হালকা গ্রিন সার্কেল দেখতেছো, এটা হচ্ছে এমন একটা ঘটনা, যে ঘটনাটা হচ্ছে যেটা এ দ্বারা আমরা সূচিত করেছি। তাহলে সেটা হচ্ছে এ, সেট এ। আর আমি যে সেট এর উপাদান সংখ্যাকে নির্ণয় করতে যাই, তাহলে আমি কিন্তু লিখবো হচ্ছে সেট এ অর্থাৎ এন অফ এ। সেম ভাবে ডান পাশে যে তুমি ব্লু কালার সার্কেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেট বি। আর আমি যদি এর উপাদান সংখ্যাকে লিখতে যাই, তাহলে আমি লিখবো হচ্ছে এন অফ বি। আর এই যে পাশে দিয়ে খুব অল্প অংশ সাদা 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 দেখতে পাচ্ছ, তাহলে সাদা সাদা জিনিসটা আসলে কি, সাদা সাদা মানে হচ্ছে, একটু খেয়াল করো একটু আমার এদিকে, আমি দেখো রিরাইট করতেছি। তাহলে এই যে বৃত্তটা, এই যে এইটুক আর এইটুক আমি আবার রাখতেছি দেখো, এই যে এইটুক এইটুক, এটার এই দিকে আর ঢুকবে না, এই দিকে আর যাবে না, জাস্ট এটা, এই যে দুটা কাছাকাছি তরমুজের মতো যেটা অংশ, এই দুটো মিলে যে অংশটা, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো দেখো, আর টোটাল যে আয়তাকার যে বক্স দেখতে পাচ্ছ, টোটাল আয়তাকার যে বক্স, সেই বক্সটার নাম হচ্ছে নাম্বার অফ এস। এখন এই নাম্বার অফ এস থেকে যদি আমি এই যে আমি পিঙ্ক কালার দিয়ে যে মাত্র হাইলাইট করলাম, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা বাংলাটা আসলে কি আসবে? সেটা বাংলাটা আসবে যে, অর্থাৎ সাথে সাথে যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ, এরা
এ ইউনিয়ন বি না, এরা এ ইউনিয়ন বি না। তো যখন তুমি কাউকে বলবা তুই না, তখন তারপর একটা প্রাইম আসবে অথবা তারপর একটা সি আসবে। অর্থাৎ এই এন অফ এস থেকে তুমি যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম। অথবা তুমি লিখতে পারো নাম্বার অফ এ ইউনিয়ন বি টু দ্য পাওয়ার সি। এটা তোমাকে পরীক্ষায় বহুভাবে আসতে পারে। অথবা তুমি লিখতে পারো নাম্বার অফ এ ইউনিয়ন বি, টোটালটার উপরে একটা বার সাইন। এই বার সাইন মানে হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। তাহলে এই যে এটা লিখলাম, অথবা এটা লিখেছি, অথবা এটা লিখেছি, এই প্রত্যেকটা জিনিস মানে হচ্ছে এই সাইড দিয়ে যে তুমি সাদা সাদা অংশ দেখতে পাচ্ছ সেটা। এখন অফলাইন হলে যেটা ভালো হইতো, তোমাদেরকে আমি কিছু একটু একটু জটিল টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারতাম। অনলাইনে তো আসলে সুযোগটা আসলে নাই। ধরো যদি এমন হয়, এই যে বৃত্ত দেখতে পাচ্ছ ভিতরের বৃত্তটা, এই বৃত্তটাকে আমি আস্তে আস্তে এরকম করে কম্প্রেস করে ছোট করে ফেলতেছি। যদি আমি জিনিসটাকে ছোট করে ফেলি, তাহলে সাদা যে অংশগুলো আছে, তো সাদা অংশটা কিন্তু বড় থেকে যাবে। অর্থাৎ সাদা অংশটা সাদার মতোই থাকবে, আর আমি বৃত্ত যে বেচারাগুলো আছে এই বৃত্তগুলোকে পিচ্ছি পিচ্ছি করে ফেলবো। আর যদি এটা হয়, তাহলে এই যে এতগুলো সেট দেখালাম, তাহলে কোন সেটের মানটা আসলে বাড়তে থাকবে এটা তোমাকে বলতে হবে, অথবা এটা তোমাকে পরীক্ষায় দেখাতে হবে। সো এখনকার পরীক্ষাগুলো কিন্তু এরকম হবে, এখনকার প্রশ্নগুলো কিন্তু এরকম হবে। গতানুগতিক তুমি যেমন করে আসছো, এরকম প্রশ্ন কিন্তু তুমি পাবা না। ইভেন যারা বিভিন্ন গাইড বই পড়তেছো, তুমি দেখবা যে গাইড বই হচ্ছে বিগত গতানুগতিক প্রশ্নে ভরায় রাখছে। বাট তোমাদের এখনকার মূল্যায়ন পদ্ধতি, বা তোমরা যখন এসএসসি দিবা যখন 26-এ গিয়ে, তখন কিন্তু তুমি এই ধরনের প্রশ্নগুলো পাবা না। আমি তোমাকে যে ধরনের প্রশ্নগুলো করতেছি, এই ধরনের প্রশ্নগুলো তুমি পাবা। সো যারা একটু এইভাবে এখন থেকে পড়বা, তারা অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবা। আর যারা বুঝে উঠতে পারবা না, তাদের কিন্তু রেজাল্টটা অবশ্যই খারাপ হয়ে যাবে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু বৃত্তের অংশগুলো ছোট হয়ে আসছে, তার মানে সাইডের যে অংশগুলো, এই অংশগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এই অংশগুলোকে আমি কি দ্বারা সূচিত করেছিলাম? কমপ্লিমেন্টারি সেট দ্বারা। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টারি সেট, অর্থাৎ এই মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো অবশ্যই বুঝতে পেরেছো সম্ভবত। তো আসলে আমরা একটু পরে কিছু চিত্র দেখি। এটা হচ্ছে তোমার সিম্পল চিত্র, যেহেতু এখানে মাত্র দুইটা সেট আছে, দুইটা ঘটনা আছে। বাট যত এই জিনিসটা আসলে কমপ্লেক্স করা হবে, তত ঘটনা বাড়তে থাকবে, তত জিনিসটা আসলে কমপ্লেক্স হয়ে থাকবে। সো পরেরটা যদি আমি যাই, দেখো পরেরটাই তিনটা ভেন আসছে, অর্থাৎ তিনটা ঘটনা আসছে। তো তিনটা ঘটনা আসা মানে হচ্ছে এখন জিনিসটা একটু টাফ হয়ে যাবে। এখন দেখো জিনিসটা আসলে কি। এটা তো আসলে বোর্ডে যে কেমন বুঝবা, একটু একটু না হয় ফোন না হয় একটু জুম করে নাও বা কিছু একটা করে নাও, একটু দেখো। তো এই প্রথমটা যেটা, পুরো যে সার্কেলটা, পুরো সার্কেলটা হচ্ছে তোমার এক্স, বামের সার্কেলটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়াই, আর ডানের সার্কেলটা হচ্ছে জেড। অর্থাৎ তিনটা ঘটনা এখানে। যদি বলো ভাইয়া তিনটা ঘটনা আমি বুঝলাম না, আবার একটু বুঝাই দেন। আমি বলতে পারি তোমাকে, এক্স হচ্ছে এখানে 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলা, তার মধ্যে এক্স মানে হচ্ছে যারা 3 দ্বারা বিভাজ্য, ওয়াই মানে হচ্ছে যারা 5 দ্বারা বিভাজ্য, আর জেড মানে হচ্ছে যারা 7 দ্বারা বিভাজ্য। খুব সিম্পল একটা উদাহরণ। তাহলে আমি সংখ্যা নিয়েছি কত থেকে কত পর্যন্ত? আমি নিয়েছি 1 থেকে 50 পর্যন্ত। তাহলে 1 থেকে 50 মানে কি? 1 থেকে 50 মানে হচ্ছে নাম্বার অফ এস। নাম্বার অফ এস মানে হচ্ছে 50। তাহলে এক্স কারা? যারা 3 দ্বারা বিভাজ্য, ওয়াই কারা? যারা 5 দ্বারা বিভাজ্য, জেড কারা? যারা 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন দেখো এটাকে অ্যানিমেশন করা গেলে খুব ভালো হইতো। এই ডান পাশে যে খয়েরি কালার যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটাকে মনে মনে ইমাজিন করে সরাই ফেলো। ধরো এটা নাই, এই জিনিসটা এখানে বাইর করে ফেলো। যদি ইমাজিন করে জিনিসটা তুমি বের করে ফেলতে পারো, তাহলে এই দুটোর মধ্যে শুধু কমন থাকবে কি? এইটুকু কমন থাকবে। তাহলে এই যে এইটুক যদি কমন থাকে, তাহলে এটা কার মধ্যে কমন? এটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে কমন। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কমন মানে কি? যারা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই অংশটা মানে হচ্ছে যারা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য। ফাইন। তাহলে যারা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে এক্স, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে ওয়াই, আর কমন মানে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে ইন্টারসেকশন। এখন তুমি যে বৃত্তটাকে সরাই নিছো, এই বৃত্তটাকে এখন আবার ভিতরে প্রবেশ করায় দাও। যখন ভিতরে প্রবেশ করাই দিলা, তখন দেখো এই বৃত্তের কিছু অংশ এই জায়গাতে চলে যাচ্ছে, এখানে কিছু চলে যাচ্ছে। যখন ও চলে গেল, তখন ও যে বলতেছে যে আমি তো 7 দ্বারা বিভাজ্য আছি, আমার সম্পর্কে কিছু একটা করো। এখন তুমি তখন শুধুমাত্র কাকে রাখবা? তুমি রাখছো কাকে? যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখন যেহেতু চলে গেছে, তাহলে এখান থেকে তোমাকে এমন কাউকে বাদ দিয়ে দিতে হবে যারা ওর মধ্যে 7 দ্বারা বিভাজ্য আছে। অর্থাৎ তুমি এখানে একটা দল করতেছো, যারা ব্রাজিল আর আর্জেন্টিনাকে পছন্দ করে তাদের দল। এখন মাঝখান থেকে পর্তুগাল ঢুকে গেছে, পর্তুগাল যে বলতেছে যে আমিও আছি, আমার হিসাব করো। এখন তুমি যেটা করবা, যারা পর্তুগালকে সাপোর্ট করে তুমি এদেরকে বাদ দিয়ে দিবা। অর্থাৎ তুমি যদি এইটুকু অংশ বাদ দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? এইটুকু অংশ বাদ দেওয়া মানে কি?
তাহলে এইটুকু হচ্ছে সবার মধ্যে কমন। যেহেতু এটি সবার মধ্যে কমন, তাহলে এর মানটা আসলে কি হবে? তাহলে এই মানটা হবে হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তাহলে তুমি এখন এই এক্স ইন্টারসেকশন ওয়াই এখান থেকে যদি এইটুক বাদ দিয়ে দাও, এই কথাগুলো এখানে বলা নাই, বইতেও বলা নাই। তাহলে যদি আমি এখানে এক্স ইন্টারসেকশন ওয়াই এখান থেকে বাদ দিই, কাকে বাদ দিই? এই টোটাল যে কমনটা তাকে বাদ দিই। এক্স কমন ওয়াই কমন হচ্ছে জেড, যদি আমি টোটালটা বাদ দিয়ে দিই, তাহলে আমি শুধুমাত্র এইটুক যেটা আছে, তাহলে যে এইটুক যে অংশটুকু আছে, এই যে পিঙ্ক কালার যে অংশটুকু আছে, তাহলে তুমি এইটুকু অংশের মানটা পাবা। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে, সো একটু 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 ডিপলি শিখতে হবে। তাহলে এই যে তুমি এইটুকু অংশ পাবা, তাহলে এইটুকু অংশকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো? তাহলে এর মধ্যে কিসের অংশ চলে গেছে? জেটের অংশ চলে গেছে, তাহলে তুমি জেটের প্রেক্ষিতেও এখানে তুমি মানটা বের করতে পারো। তাহলে এটা তোমাকে যেমন আমি দেখাচ্ছি কিভাবে মানটা বের করবা, সেম ভাবে এই পাশের মানটা বের করা যাবে, সেম ভাবে এই পাশের মানটাও বের করা যাবে। এর একটা চিত্র দেখে অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে দেখে জিনিসগুলো একটু করবা। এই দেখো, যেটা মাত্রই বলতেছিলাম, যে এই জিনিসটাকে একটু অন্যভাবে লেখা যায়। একটু খেয়াল করে দেখো, এই পাশে যে চিত্রটা ছিল, এই পাশে যে চিত্র ছিল, এই চিত্রে কিন্তু শুধু এক্স ছিল, শুধু ওয়াই ছিল, আর শুধু জেড ছিল। অর্থাৎ ও বলতেছে আমি শুধু আছি আর এখানে কেউ নাই। এখন পরে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ, সেম জিনিসটাকে এক্স ওয়াই জেড কে লেখা হয়েছে এ বি আর সি দ্বারা। দেখো, যেহেতু এটা এ, তাহলে এখানে একমাত্র কার থাকার কথা ছিল? এখানে একমাত্র থাকার কথা ছিল হচ্ছে এ। এখানে একমাত্র থাকার কথা ছিল এ, কিন্তু দেখো ল্যানজা হিসেবে এখানে কি আসছে? ল্যানজা হিসেবে একটা বি প্রাইম আসছে, সি প্রাইম আসছে, অর্থাৎ বি আর সি এর কমপ্লিমেন্টারি সেট আসছে। কিন্তু বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে এখানে বি নাই। সি প্রাইম মানে কি? এখানে সি নাই। তার মানে তুমি যে পুরো সার্কেলটা দেখতে পাচ্ছ, লেফট হ্যান্ড সাইডের যে পুরো সার্কেলটা, এই পুরো সার্কেলটার নাম হচ্ছে এ। তুমি যখন আগের কোশ্চেনটা করেছো, এই যে এক্স, এই যে এইটুক যেটা, এটা কিন্তু এক্স না। এই পুরো যে সার্কেলটা আছে, এই পুরো সার্কেলটা কিন্তু এক্স। কিন্তু এই প্রশ্নে তুমি যেটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই পুরো সার্কেলটা না। পুরো সার্কেলটার নাম হচ্ছে এ, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা মানে হচ্ছে এইটুক। আমি জানি না বুঝতেছো কিনা, এটা হচ্ছে জাস্ট এইটুক। তাহলে এটা মানে হচ্ছে শুধু এ, শুধু এ, যার মধ্যে কোনো বি বা সি এর কোনো ভাগ নাই, শুধু এ। তাহলে শুধু এ হচ্ছে এটা। তাহলে শুধু এ যদি আমি লিখতে চাই, তাহলে শুধু এ কে আমার লেখার বুদ্ধি কি? শুধু এ লেখার বুদ্ধি হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, অথবা ওই যে তোমাকে যেটা বললাম বি প্রাইম সি প্রাইম। এটা মানে হচ্ছে শুধু এ। তাহলে এটার নাম কি? শুধু এ। বি প্রাইম মানে হচ্ছে বি নাই, সি প্রাইম মানে হচ্ছে সি নাই। তো এর মধ্যে আমার ছিলই কি কি? এ বি সি। তাহলে এ বি সির মধ্যে যদি বিও না থাকে, সিও না থাকে, তাহলে শুধু কে থাকবে? শুধু এ থাকবে। তাহলে ডান পাশের যে জন আছে সেটা কি হবে তাহলে? যেহেতু সেট বি, তাহলে সেট বি মানে কি? তাহলে আমি যদি এইটুক দিয়ে চিন্তা করি, এইটুক, তাহলে এইটুক মানে কি? এইটুক মানে হচ্ছে শুধু বি থাকবে, কোনো সি থাকবে না, কোনো এ থাকবে না। তাহলে এই জন্যই এ এর উপরে কমপ্লিমেন্ট করা, সি এর উপরে কমপ্লিমেন্ট করা। সেম ভাবে পরের যে পার্টটা আছে, তাহলে পরের পার্টটা হচ্ছে এই চাঁদ মুখটা, এই যে চাঁদ মুখ। তাহলে এই যে চাঁদ মুখ, তাহলে এই চাঁদ মুখ মানে কি? চাঁদ মুখ বলতে আসলে এইটুক, আমি একটু ভুল বললাম, সরি। আমি পিঙ্ক কালার করে দিচ্ছি। এই যে পিঙ্ক কালার যে তুমি দেখতে পাচ্ছ, তাহলে এটা কি? এটা সেট সি ছিল, সির মধ্যে কে থাকবে না? এ থাকবে না, বি থাকবে না, তাহলে এ প্রাইম হবে, বি প্রাইম হবে, আর সাথে থাকবে হচ্ছে সি। এই চিত্রগুলো বুঝলে হচ্ছে ম্যাথ গুলো খুব ভালো করে পারবা। চিত্র না বুঝলে ম্যাথ করতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। কয়েকটা ম্যাথ মুখস্থ করবা, পরীক্ষা হলে যে ম্যাথ আসবে সেটা কিন্তু ভুল করে ফেলবা। আচ্ছা, পরের কোশ্চেনটা চিত্র দেখে শিখি। দেখো, তুমি যদি এটার বাংলাটা একটু বড়, চিত্র দেখে তোমার বলা হচ্ছে বি আর সি এর মধ্যে যেটা কমন, তাহলে বি আর সি কোনটা? তাহলে এটা পুরোটা হচ্ছে তোমার হচ্ছে বি, আর এটা পুরোটা হচ্ছে তোমার সি। তাহলে বি আর সি মানে হচ্ছে, আমি চিত্রটা একটু বাইরে আঁকি, এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার সি। তো দেখো, বি আর সি কিন্তু আমার এই অংশটা। তাহলে যেহেতু বি আর সি এর মধ্যে কমনের কথা বলা হয়েছে, তার মানে একটু ভালো করে দেখলেই বুঝবা।
তাহলে এটা হচ্ছে বি আর সি এর মধ্যে কমন। তাহলে এটা যদি বি আর সি এর মধ্যে কমন হয়, এখন বলা হচ্ছে এ ইউনিয়ন। এ ইউনিয়ন, তাহলে এখানে এ মানে কি? শুধু এ। তাহলে শুধু এ মানে হচ্ছে পুরোটাই। তাহলে শুধু এ মানে হচ্ছে পুরোটাই। তাহলে শুধু এ মানে যদি পুরোটাই হয়, তাহলে এ ইউনিয়ন, তাহলে এটা পুরোটাই সাথে তোমার কি এই অংশটা। তো দেখো, এটাই তো আমাদের অ্যান্সার হওয়ার কথা। তাহলে এগুলো আমাদের কি ফাঁকা থাকবে, কিছুই থাকবে না। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এই যে চিত্র, তোমাকে এটাই বোঝানো হয়েছে এই জিনিসটা আসলে কি। তো তোমার পরীক্ষা যেটা হইতে পারে, তোমাকে পরীক্ষা এরকম হইতে পারে যে এরকম কোন একটা চিত্র দিয়ে দিছে। ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে এই কালারটা হলুদ করে দিলাম, হলুদ কালার করে দিয়ে বললাম এখন বলো এই হলুদ অংশের নামটা কি। আমি বললাম এখন এই হলুদ অংশের নামটা বলো। অথবা যেটা করলাম, আমি এই পাশটা যেটা বাকি আছে আমি এই পাশটা সবুজ কালার করে দিলাম। এই সবুজ কালার করে দিয়ে আমি তোমাকে বললাম এই সবুজ অংশের নামটা বলো। অথবা যদি আমি আরেকটু কঠিন করে দিই, আমি করলাম কি এই নীলটাও সবুজ করে দিব, দিয়ে এখন বলবো এই পুরো সবুজ কালার যেটা এই অংশের নাম বলো। তো তার মানে তুমি যদি ম্যাথের নিয়মটা না শেখো, এরকম হাজার হাজার ভাবে তোমাকে প্রশ্ন দেওয়া যাবে এবং তুমি কিন্তু তখন কিন্তু সলভটা করতে পারবা না। বা তুমি যদি নিয়মটা শেখো, তাহলে তোমাকে প্রশ্ন যেমনই দিক না কেন তুমি কিন্তু সেটা সলভ করতে পারবা। নেক্সট যদি আমরা যাই, এটা আসলে আমি দিয়েছি তোমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য, জিনিসটা বোঝানোর জন্য যে জিনিসটা যদি বোঝো। দেখো প্রথম যে সেটটার নাম হচ্ছে এ। তাহলে যেহেতু এ সেট, তাহলে এটা এ সেট মানে হচ্ছে এটা মানে দেখতে পারবা না, খুবই ছোট, তাই না? যেটা মানে দেখতে পারবা না। আচ্ছা, এটা একটু বাসে একটু দেখো, না বুঝলে আমাকে একটু জানাও গ্রুপে। এটা হচ্ছে সেট এ। সেট এ মানে কি? সেট মানে হচ্ছে পুরো সেটটা। কিন্তু যদি তোমাকে আমি পরীক্ষায় লিখতাম সেট এ বি প্রাইম সি প্রাইম, তাহলে এই যে এইগুলো অংশ দেখতে পাচ্ছিস, এই অংশগুলো কিন্তু আর হইতো না। এই নিচে যে অংশটা দেখতে পাচ্ছিস, এই অংশটা কিন্তু সাদা হয়ে যেত। সেম ভাবে এখানে বলা হচ্ছে সেট বি মানে কি, সেট সি মানে কি, সেট বি প্রাইম। বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে বি না, অর্থাৎ বি বাদে বাকি সবই হবে। এই জন্য দেখো বি এর যে অংশটা আছে গোল, বি এর অংশটা পুরোপুরি বাদ হয়ে গেছে। সি প্রাইম, সি প্রাইম মানে কি? সি না, এই জন্য সি এর যে বৃত্তটা আছে পুরোপুরি বাদ হয়ে গেছে। এখানে বলা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এখানে কি হবে? তিনটেই হবে। এই জন্য এখানে পুরোটাই কালার হয়ে আছে। পরটা কি বলা হয়েছে? এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে বি প্রাইম মানে কি? বি না। আর সি প্রাইম মানে কি? সি না। তাহলে বিও না সিও না, এর মধ্যে যে কমন তোমাকে সেটা বের করতে বলা হয়েছে। সো এগুলো মনে হয় আশা করি দেখলে বুঝবা পারবা। এবার আমি দিয়েছি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, পরের কোশ্চিনে আসো। তোমাদের বইতে এরকম কিছু ম্যাথ দেওয়া আছে, বাট এগুলো পরীক্ষা আসার পসিবিলিটি একটু কম। এখানে বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। তার মানে 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিছে, সেখানে বাংলায় পাশ করছে হচ্ছে তোমার 88 জন, গণিতে পাশ করেছে হচ্ছে 80 জন, এবং 70 জন উভয় বিষয়ে পাশ, অর্থাৎ 70 জন স্টুডেন্ট যারা বাংলাতে পাশ করেছে, গণিতেও পাশ করেছে। তোমাকে বলা হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাও যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে তোমাকে পাস দেওয়া আছে, উভয় বিষয়ে তোমাকে ফেল কতজন সেটা তোমাকে বের করতে বলেছে। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আগে খেয়াল করে দেখো, যেহেতু উভয় বিষয়ে পাশ করেছে এমন কিছু স্টুডেন্ট আছে, এর মানে হচ্ছে যে দুটা বৃত্ত তুমি আঁকবা সেই বৃত্তের মধ্যে কমন আছে। তার মানে প্রথম যে বৃত্তটা, তাহলে প্রথম বৃত্ত হচ্ছে 88 জন যেহেতু বাংলায় পাশ করেছে, তাহলে নাম্বার অফ বাংলা, নাম্বার অফ বাংলা হচ্ছে 88, তাহলে এটা হবে 88। এবার আসো নাম্বার অফ গণিত, নাম্বার অফ ম্যাথ, তাহলে নাম্বার অফ ম্যাথ হচ্ছে কতজন? নাম্বার অফ ম্যাথটা হচ্ছে 80 জন। আর দুটোর মধ্যে কমন যেটা, তাহলে কমন মানে কি? কমন মানে হচ্ছে এরকম করে একটা কমন হবে। তাহলে এই যে কমন যেটা, এই কমন ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ বি ইন্টারসেকশন এম, এটা হচ্ছে 70।
এটাকে অবশ্যই বুঝতে পেরেছো। এখন তুমি যদি জিনিসটা ডিপলি বুঝে থাকো তাহলে তুমি শুধু সূত্র বসিয়ে দিলে ম্যাথ হয়ে যাবে। বাট আমি ইচ্ছা করে এই জিনিসটাকে সূত্রের মাধ্যমে চাই নাই, আমি চাইছি ভেন চিত্রের মাধ্যমে। তাহলে ভেন চিত্রের মাধ্যমে যেহেতু আমি চাইছি, তাহলে আসলে চিত্রটা কেমন হবে? ফার্স্ট অফ অল এই এই তাহলে পুরো যেটা বাংলা, তাহলে বাংলার সংখ্যাটা হচ্ছে 88, যেটা হচ্ছে ম্যাথে হচ্ছে 80। এখন এই অংশ যেটা, অর্থাৎ যেটা কমন অংশ, এই কমন অংশটা হচ্ছে তোমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ না সরি ভুল লিখলাম, বি ইন্টারসেকশন এম, এই সংখ্যাটা হচ্ছে 70। যদি দেখবো ভালো করে, দেখো এই যে পুরোটা, এই পুরোটার মান হচ্ছে 88, কিন্তু এইটুক যেইটুক এটা অর্থাৎ বৃত্তের এই যে অংশটা, এই অংশের মানটা হচ্ছে 70। তাহলে বাম পাশের যে ফাঁকা কালো জায়গা আছে সেটার মান কত হবে? সহজ, ধরো এটা একটা আঁকটা দৈর্ঘ্য হচ্ছে ধরো হচ্ছে 6 ফিট, তুমি 2 ফিট খেয়ে ফেলছো, কয় ফিট বাকি আছে? 4 ফিট। সেম ভাবে এই পুরো সার্কেলটার ভ্যালু হচ্ছে 88, এই সার্কেলের এই যে অংশটা, এই অংশের মান হচ্ছে 70। তাহলে বাম পাশে যে কালো পার্টটা আছে, তাহলে কালো পার্টটা হবে হচ্ছে 88 থেকে তুমি 70 বাদ দিবা, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 18। অর্থাৎ বাম পাশের কালো পার্টটা হচ্ছে 18। এখন বাম পাশের কালো পার্ট মানে কি? বাম পাশের কালো পার্ট মানে হচ্ছে যে স্টুডেন্ট গুলো শুধুমাত্র বাংলায় পাশ করেছে, অর্থাৎ শুধু বাংলায় পাশ করেছে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 18 জন। সেম ডান পাশে এই পুরোটুকু যেটা, এই পুরোটুকুর মানটা হচ্ছে 80, কিন্তু এইটুকু অংশটা কি? এটাও তো এই বৃত্তের কমন পার্ট, তাহলে এটা হচ্ছে 70। তাহলে 80 থেকে তুমি 70 যদি বাদ দিয়ে দাও, তাহলে 80 থেকে 70 তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 10। তাহলে এই যে 18 তুমি যেটা পেয়েছো, এটা হচ্ছে শুধু কিসে পাশ করছে? এটা অনলি বাংলায় পাশ করেছে। আর এই পাশে যে 10 জন যেটা আছে, এরা কিসে পাশ করেছে? এরা অনলি ম্যাথে পাশ করেছে। অর্থাৎ শুধু গণিত এক বিষয়ে পাশ 10 জন, শুধু বাংলা এক বিষয়ে পাশ 18 জন, আর গণিত এবং বাংলা দুই সাবজেক্টেই পাশ করেছে এমন যে সংখ্যাটা, সেটা হচ্ছে 70 জন। এখন দেখো, তোমাকে বলা হয়েছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। উভয় বিষয়ে ফেল কারা করছে? যারা এক বিষয়ে পাশ করতে পারে নাই। তাহলে অন্তত এক বিষয়ে পাশ করেছে বা দুই বিষয়ে পাশ করেছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত? তাহলে যারা এক সাবজেক্টে পাশ করেছে, অর্থাৎ নাম্বার অফ বি, প্লাস যারা হচ্ছে তোমার শুধু গণিতে পাশ করেছে, তাহলে সেটা হবে হচ্ছে নাম্বার অফ এন। আর যারা দুটোতেই পাশ করেছে সেটা হচ্ছে কত? নাম্বার অফ বি ইন্টারসেকশন এম। সবসময় সূত্র চিন্তা করলে হবে না, ম্যাথ বুঝে করতে হবে। তাহলে একটা বা উভয় বিষয়ে পাশ করেছে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 18 যোগ 70 যোগ হচ্ছে 10, 80, 90, 98। তার মানে 100 জনের মধ্যে 98 জন স্টুডেন্ট আছে যারা অন্তত একটা বিষয়ে পাশ করেছে। তাহলে বুঝতে পারতেছো, যেহেতু পরীক্ষা দিয়েছিল 100 জন, 2 জন স্টুডেন্ট আছে যারা আসলে কোনো সাবজেক্টেই পাশ করে নাই। এর মানে হচ্ছে তারা তারা 90 বিষয়ে ফেল করেছে, একই সাথে বাংলাও ফেল করেছে, একই সাথে গণিতও ফেল করেছে। এখন ইন্টারেস্টিং বিষয় যেটা যেটা আমি শুরু থেকে বলে আসতেছিলাম, নাম্বার অফ এস যেটা, নাম্বার অফ এস ছিল হচ্ছে 100, অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা। আর নাম্বার অফ এই দুইটা জিনিসের যে কমন যে ব্যাপারটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এখানে যারা যারা আছে সবাই, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কত? 98। তাহলে যেহেতু নাম্বার অফ এস হচ্ছে 100 আর নাম্বার অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে 98, তার মানে এই সেটটার অবশ্যই সার্বিক সেট আছে। যেহেতু এই সেটটার সার্বিক সেট আছে, সেহেতু এখন তোমার যেটা করতে হবে, তোমার এখানে একটা বক্স ড্র করতে হবে। যখনই নাম্বার অফ এ ইউনিয়ন বি আর নাম্বার অফ এস এর সংখ্যা এক হবে না, তখন তার মানে হচ্ছে সেটার একটা সার্বিক সেট আছে। তাহলে এই দুটা বৃত্তের মান হচ্ছে টোটাল হচ্ছে 98। আর পাশে যে এখন এই যে ব্ল্যাক জায়গাগুলো দেখতেছো, আমি এগুলোতে সবুজ কালার করে দিচ্ছি, তাহলে এই মানটা কত হবে?
এই মানটা হবে হচ্ছে নাম্বার অফ এস থেকে যদি আমি এই নাম্বার অফ এ ইউনিয়ন বিটা বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিয়ে দিলে তার যে নামটা হবে সেটাকে আমি লিখতে পারবো হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। এই এ ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে যারা আসলে কোনো সাবজেক্টেই পাশ করতে পারে নাই বা উভয় বিষয়ে যারা ফেল করেছে। আমি জানি না বুঝছো নাকি, একটু কেমন কি লাগলো, এটা কনফিউশন আছে আর কি আমার। আচ্ছা আমি ধরে নিচ্ছি বুঝছো। পরেরটা, এটা হচ্ছে তাহলে আজকে আর করাবো না, এটা হচ্ছে তাহলে তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথে গিয়ে করাবো, অর্থাৎ কালকে যে ক্লাসটা থাকবে অ্যাডভান্স ম্যাথে সেখানে করাবো। সো যারা কালকে করবা তাদেরকে এটা শেখাবো, বেসিক ম্যাথে এটা আমি আর শেখালাম না। আমার কাছে মনে হয় এখন যারা আমি যেটা দেখলাম যে তোমরা হচ্ছে বেসিক ম্যাথের ক্লাস প্রায় সবাই করো, কিন্তু অ্যাডভান্স ম্যাথের ক্লাসটা হচ্ছে কম কম করো, এটা কিন্তু উচিত না। ম্যাথ কিন্তু একটা অন্যরকম জিনিস, তুমি যখন ম্যাথ ভালো পারবা তখন অন্যান্য সাবজেক্ট তুমি অনেক ভালো পারবা। সো আপাতত এখন বেসিক ম্যাথের পাশাপাশি অ্যাডভান্স ম্যাথ ক্লাসটাও করতে থাকো। তুমি এটা বাদ দিবা কি দিবা না, এটা যখন তুমি ক্লাস 10-এ উঠবা তখন ডিসিশন নিও। কারণ তুমি তো এখন শিওর না যে তুমি ইন্টারমিডিয়েটে সায়েন্স নিবা নাকি তুমি আর্টস নিবা। যদি আর্টস নাও তাহলে তোমার এত ম্যাথ দরকার নাই, বা তুমি সায়েন্স নাও তাহলে কিন্তু ম্যাথটা কিন্তু লাগবে। সো এই ডিসিশনটা এখন নিও না, ডিসিশনটা পরে নিও। আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখো, আমরা একটু ফুটবলে চলে যাই। মেসি ও নেইমার ধরো তোমাদের সাথে হচ্ছে স্টুডেন্ট, তোমাদের সাথে হচ্ছে পড়তেছে। তাহলে মেসি ও নেইমার নবম শ্রেণীতে তোমাদের সাথে ফাইনাল পরীক্ষা দিয়ে যথাক্রমে লাস্ট থেকে ফার্স্ট হলে, লাস্ট থেকে ফার্স্ট মানে কি, তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবার লাস্টের দিক থেকে তারা ফার্স্ট হবে। তাদের মেরিট পজিশনকে, তাদের মেরিট পজিশনকে ক্রম জোরের মাধ্যমে প্রকাশ করলে, মেরিট মানে কি আমরা তো রোল দিয়ে মেরিট বুঝি, একটা স্টুডেন্টের মেরিট কেমন কেমন হবে দেখাও। ধরে নাও তোমার শ্রেণীতে 55 জন শিক্ষার্থী, তাহলে যেহেতু তোমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে 55 জন, আর মেসি এবং নেইমার যেহেতু লাস্টের দিক থেকে ফার্স্ট হবে, আমি কিন্তু একটা কথা উল্লেখ করেছি সেটা হলো যথাক্রমে। তাহলে যথাক্রম মানে কি, মেসির কথা যেহেতু আগে আছে তাহলে মেসিও তো সবার লাস্টের স্টুডেন্ট, তাহলে সবার লাস্টের স্টুডেন্ট যদি মেসি হয় তাহলে মেসির অবশ্যই ক্লাস রোল হবে হচ্ছে 55। তাহলে লাস্ট থেকে ফার্স্ট, তাহলে মেসির আগে কে থাকবে, নেইমার, তাহলে নেইমারের ক্লাস রোল হবে হচ্ছে 54। আর এরপরে হচ্ছে তোমাদের বাকি যে 53 জন স্টুডেন্ট আছে ক্লাসে তারা। আগে এটুক দেখো এটুক যুক্তি বুঝছো কিনা। এখন কথা হচ্ছে সেটের ক্রম জোড় কি, সেটের ক্রম জোড় মানে হচ্ছে অনেকটা জিনিসটা একটু যুক্তির মতো। কিরকম যুক্তি, মেসি যেটা, আমি মেসিকে লিখবো হচ্ছে এম দ্বারা, যেহেতু ওর নাম মেসি সো এম, কমা যেহেতু নেইমার তাহলে নেইমারকে আমি লিখবো হচ্ছে এন দ্বারা। সো আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে এটা ইকুয়াল টু হবে হচ্ছে, যেহেতু মেসি তাহলে মেসিরটা হচ্ছে 55, এটা হচ্ছে 55, আর পার্ট হবে হচ্ছে 54। সো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে ক্রমজোড় মানে কি, বাম পাশে যে প্রথম উপাদান সেটা মানে হচ্ছে ডান পাশের প্রথম উপাদান, এবং বাম পাশের যে দ্বিতীয় উপাদান সেটা মানে হচ্ছে ডান পাশের দ্বিতীয় উপাদান। এটাই আসলে ক্রমজোড়, যে এম এর মানটা হচ্ছে এখানে 55 আর এন এর মানটা হচ্ছে 54, তাহলে এদেরকে দুই পাশে আলাদা করে ইকুয়াল দিয়ে লেখা যায়। এই ব্যাপারটাকে বলা হচ্ছে হলো ক্রমজোড়। তাহলে আসো আমরা একটা ম্যাথ দেখি এই ব্যাপারে, সহজ ম্যাথ পারবা। তাহলে যেহেতু এটা ক্রমজোড় তাহলে কেন এটা ক্রমজোড়, বাম পাশে ফার্স্ট ব্র্যাকেট আছে, ডান পাশে ফার্স্ট ব্র্যাকেট আছে, এবং তাদের মধ্যবর্তী একটা সমান চিহ্ন আছে। তাহলে বাম পাশের প্রথম উপাদান আমার কোনটা, 2x+y, আর ডান পাশের প্রথম উপাদান হচ্ছে 6। তাহলে ক্রমজোড়ের শর্ত থেকে আমি লিখতে পারবো 2x+y ইকুয়াল টু হচ্ছে 6। আর সেম ভাবে বাম পাশে দ্বিতীয় জন হচ্ছে আমার কত, 3, আর ডান পাশে দ্বিতীয় জন হচ্ছে কত, x-y। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো x-y ইকুয়াল টু হচ্ছে 3। সো তুমি বলতে পারো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে ওয়াই ওয়াই এখান থেকে কেটে যাবে, যদি ওয়াই ওয়াই কেটে যায় তাহলে তুমি যোগ করে দাও, এক্স আর টয়েস এর যোগ করা হবে হচ্ছে থ্রাইস এক্স ইকুয়াল টু হচ্ছে 3 আর 6 হচ্ছে 9। সো তুমি 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে এক্স এর মানটা হবে 3। তাহলে যেহেতু এক্স এর মানটা 3, তাহলে এক্স এর মানটা এবার তুমি হচ্ছে 1 নম্বর সমীকরণে বসায় দাও। এক্স এর মান 3, তাহলে 3 × 2 কত আসবে, 6 হবে। তাহলে 6 + y ইকুয়াল টু হচ্ছে 6। 6 কে ডান পাশে নিয়ে যাও, তাহলে y ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে 0। যেহেতু তুমি এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছো, এখন এটাকে কিভাবে তুমি ক্রমজোড়ের মাধ্যমে লিখবা, তুমি লিখবা হচ্ছে এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ডান ইকুয়াল টু এক্স এর মানটা হচ্ছে 3
আর ওয়ার মানটা হচ্ছে 0। তো এটা হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার। আসো এবার আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। আজকে হচ্ছে আমাদের তোমাদের ক্লাস 9 যে সেট যে প্রথম চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো মোটামুটি ম্যাথ করা দরকার, যে ম্যাথগুলো করলে মোটামুটি নিজেকে একটু স্টেবল ভাববা, সেই ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ করব। আচ্ছা, জাবির হোসেন লিখেছেন চিত্রটা দেখতে পারেন নাই, সার্কেলটা, এটা মনে হয় যে যে একটা যেটা ওটা শুধু দেখতে একটু সমস্যা হওয়ার কথা, অন্য অন্য চিত্রগুলো দেখতে সমস্যা হওয়ার কথা না, একটু জুম করে বা ফোনটা ওরিয়েন্টেশন করে দেখেন আর কি। আচ্ছা, এটা একটু আমরা একটু দেখি। কার্তেসীয় গুণজ কি? তো কার্তেসীয় গুণজ কি একটু কেমন একটু গুলি গুলি টাইপ লাগে, সো আমি এটা একটু পরে শুনি। আবার কারণ কার্তুস মানে হচ্ছে গুলি, আবার সেট পদ্ধতি যেটা, এটা দেখতেও একটু বিরক্ত লাগতেছে, আমি এটাকে একটু ইগনোর করি। আমরা আগে একটা এক্সাম্পল দেখে আসি। সো এখানে আমরা দেখতেছি একটা উদাহরণ, যে হিরো আলম যেহেতু উদ্ভট উদ্ভট ভিডিও গুলো বানায়, সো আমরা ধরে নিতে পারি যে হিরো আলম তার নেক্সট ভিডিওতে লাল বা নীল রঙের প্যান্ট, অর্থাৎ পরে যে ভিডিওটা আছে হিরো আলমের, সেখানে লাল বা নীল রঙের প্যান্ট পরবে, আর হলুদ, কমলা বা সবুজ রঙের শার্ট পরার সিদ্ধান্ত নিল। তুমি এটা ইমাজিন করো যে নেক্সট ভিডিওতে সে প্যান্ট পরবে লাল অথবা নীল, আর শার্ট পরবে হচ্ছে হলুদ, কমলা বা সবুজ কালার। এখন প্রশ্ন হচ্ছে মোট কতগুলো ডিফারেন্ট লুকে হিরো আলম তার নতুন ভিডিওতে হাজির হতে পারে, এটা তোমাকে বের করতে হবে। এখন তুমি বলতে পারো ভাই ভিডিও বানাবে হিরো আলম আর হিসাব করবো আমি, এটাই হিসাব। যেহেতু হিরো আলম বুঝতে পারতেছে না, একটু পড়ালেখা কম পারে, যে কতগুলো লুকে তাকে দেখা যেতে পারে, তুমি এটা এখন বের করে দিবা। এখন যেটা, তাহলে যেটা হচ্ছে তোমার লাল বা নীল রঙের প্যান্ট, তাহলে প্যান্টের জন্য যেই উপাদানগুলো বা সেট তুমি যদি বলো, তাহলে প্যান্টের তার সেট কি হইতে পারে? একটা হচ্ছে লাল হইতে পারে আর নীল, তাহলে এই দুটো তার অপশনে আছে। সো আমি যেটা করতে পারি, আমি এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি। আর শার্ট যেটা, শার্টের জন্য তার অপশন কি কি আছে? শার্টের জন্য তার অপশন আছে হচ্ছে হলুদ, হলুদ মানে হচ্ছে ইয়েলো, কমলা মানে হচ্ছে অরেঞ্জ, আর সবুজ মানে হচ্ছে গ্রিন। এখন সে কতগুলো লুকে হাজির হতে পারে, এটা তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হইতা আমরা জাস্ট একটা সূত্র দিয়ে করে ফেলতাম। বাট যেহেতু তুমি ইন্টার স্টুডেন্ট না, তাহলে আমরা সেই সূত্রে এখন যাচ্ছি না। আমরা সূত্রে না গিয়ে প্র্যাকটিক্যালি দেখবো যে কত উপায়ে সে এই লুকটা নিতে পারে। তাহলে সে কি করতে পারে, তুমি একটু ভালো করে একটু খেয়াল করে দেখো তো। সিম্পলি তুমি তোমার যুক্তি দিয়ে দেখো। আমি ধরলাম হিরা আলম প্যান্ট পরবে লাল কালার, তাহলে সে কি করতে পারে? লাল কালার প্যান্টের সাথে হয় হলুদ কালার শার্ট পরবে, নয়তো কমলা কালারের শার্ট পরবে, নয়তো সবুজ কালারের শার্ট পরবে। তাহলে যদি আমরা আর কে কমন করে ফেলি, যদি আমি আর কে কমন করে ফেলি, তাহলে আর এর সাথে সে হয় হলুদ কালার শার্ট পরবে, অথবা আর এর সাথে সে কমলা কালার শার্ট পরবে, অথবা আর এর সাথে সে সবুজ কালার শার্ট পরবে। তাহলে লাল কালার প্যান্ট পরলে কি কি কালার শার্ট পরতে পারে সেটা আমরা করে ফেলছি। এবার আমরা একটু দেখব যে যদি সে নীল কালার প্যান্ট পরে, তাহলে শার্ট কি কি পরবে। তাহলে নীল কালার প্যান্ট পরলে সে হয় হলুদ কালার শার্ট পরবে, অথবা অরেঞ্জ কালার শার্ট পরবে, অথবা সবুজ কালার শার্ট পরবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি প্যান্ট যখন আমি বিটা ফিক্সড করে ফেললাম, তাহলে প্যান্ট যখন আমি বি ফিক্সড করে ফেলছি, তাহলে এটা হতে পারে হচ্ছে ওয়াই, এটা হতে পারে হচ্ছে অরেঞ্জ, এটা হতে পারে হচ্ছে সবুজ। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে 6টা কম্বিনেশন, এই 6টা কম্বিনেশনের বাইরে কিন্তু আর কোনো কম্বিনেশন সম্ভব না। তার মানে হিরো আলমকে যদি আমরা নতুন ভিডিওতে দেখি, তাহলে এই যে 6টা রূপ দেখতেছো, এই 6টা রূপের মধ্যে কোনো একটা রূপে তাকে আমি দেখতে পারবো। তাহলে যেহেতু পুরো ব্যাপারটা হচ্ছে সেট, তাহলে আমি যেটা করব, আমি এটার লাস্টে এবং ফার্স্টে আমি সেকেন্ড ব্র্যাকেটে জিনিসটাকে কভার করে দিব। এখন একটু তুমি এই চিত্রের সাথে এখন এই জিনিসটা একটু মিলাও। তাহলে এই যে হিরো আলম তার শার্ট এবং প্যান্টের মাধ্যমে কতগুলো রূপে আসতে পারে, যে কাজটা আমরা করলাম কোনো ফর্মুলা ছাড়া, সেই জিনিসটাকে বলা হচ্ছে হলো কার্তেসীয় গুণজ। অর্থাৎ এখানে এগুলো ধরো হচ্ছে তোমার প্যান্টের সেট,
আর বিটা হচ্ছে শার্টের সেট। এই শার্ট আর প্যান্টের সেট যদি আমি গুণ করে দিই, তাহলে আমি এখান থেকে যেই মানটা পাবো এই মানটাই হচ্ছে এটা। সো আমার এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই যদি আমার অ্যান্সার হয়, তাহলে আমি একটু লাস্ট একটা জিনিস একটু বলে নিই, সেটা হলো যে এক্স বিলংস টু এ, গত ক্লাসে পড়াইছি। তাহলে এক্স বিলংস টু এ মানে হচ্ছে, তাহলে যেহেতু এক্সটা হচ্ছে আমার কার সাথে সম্পর্কিত, সেট এর সাথে সম্পর্কিত, অর্থাৎ এই উপাদানগুলো আমার এর মধ্যে আছে। তো হিরো আলম তো সেটাই বলছে যে এই দুটা কালার প্যান্ট তার কাছে আছে, তাহলে এই দুটা হচ্ছে তার সেটের মধ্যে। আবার সেম ভাবে এখানে ওয়াই বিলংস টু হচ্ছে বি, তার মানে কি, তার মানে ওয়াই এর যে মানগুলো আছে সেটা বি এর মধ্যে আছে। তো হিরো আলম তো সেটাই বলছে তার যেগুলো শার্ট আছে সেগুলোর মধ্যেই সে তোমাকে চুজ করতে দিয়েছে। তো তার মানে এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। যদি আমি তোমাকে এখন বলি যে এটাকে কার্তেসীয় গুণনের মাধ্যমে দেখাও, তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে পি ক্রস এস ইকুয়াল টু এই যে মাত্র যে বের করলাম এইটা। তো এটা হবে হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে একটু বলো তো, যারা দেখতেছো বা কিছু একটা ওভারঅল এতটুকু বুঝতে পারলা কিনা। যারা জুমে কানেক্ট আছো জুম থেকেও জানো, জুমে কানেক্ট করলে এখানে কমেন্ট দেখা যায়। আমাকে একটু জানাও যে টুকটাক এইটুক বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সবাই বলেছো যে পারছো, ওকে থ্যাংক ইউ, পারছো যেহেতু। তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এখন কি করতে হবে, অ্যাসাইনমেন্টে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই চিত্রগুলো মানে কি সেটা হচ্ছে আমাকে লিখে দিতে হবে। অর্থাৎ যেই পার্টটা ডার্ক করা আছে এই ডার্ক পার্টটা কি দ্বারা লিখলে জিনিসটা হচ্ছে বোঝা যাবে, জানা যাবে। এটা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। বি নাম্বার চিত্রে এটাকেও তুমি লিখবা, সি নাম্বারে তুমি লিখবা, আর ডিতেও লিখবা, ই, টোটাল 5টা। একদম বুঝে 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 তুমি জিনিসটা করবা। দুটো অনেক সহজ, সি নাম্বারটা আর ডি নাম্বারটা, সরি, সি ডি ই, এই তিনটা তো সবচেয়ে বেশি সহজ, একদম এখনই পারবা। এ আর বি তোমাকে একটু প্যারা দিবে। সো এই দুটো তুমি একটু চিন্তা করে লিখবা, আর সি ডি তো পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে আজকের মতো ক্লাস। আজকের ক্লাসটা অবশ্যই আজকে থেকে শেষ করবা, নয়তো কালকে কিন্তু অ্যাডভান্স ম্যাথ যেটা আছে সেটা কিন্তু ভালো করে বুঝবা না। কারণ অ্যাডভান্স ম্যাথ আজকে যে টপিকটা আছে এর উপরে আরো কিছু ম্যাথ থাকবে। তাহলে আজকে এতটুকুই শেষ করছি, যেহেতু তোমাদের বাংলা ক্লাস আছে। সো একটু 10-15 মিনিট রেস্ট নাও, রেস্ট নিয়ে একটু বাংলা ক্লাসটা একটু করে ফেলো। ওকে, থ্যাংক ইউ।